বিপিএল ২০২৫ প্লে-অফ খেলতে কোন দলকে কি করতে হবে? এখন পর্যন্ত বিপিএলের সব কয়টি দলেরই প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। বিপিএলের মাঠের দলগুলোর মধ্যে যতই বিতর্ক থাক না কেন, মাঠের খেলা নিয়ে এবার তেমন কোনো বিতর্ক ছিল না, যার কারণে পয়েন্ট টেবিলের খেলাটা জমে উঠেছে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরছে ঢাকায়। লিগ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ৩২টি হয়ে গেছে। আগামী রোববার থেকে শনিবার পর্যন্ত মিরপুর শেরেবাংলায় হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এরপর প্লে অফ পর্ব। রংপুর রাইডার্স সবার আগে প্লে অফে উঠেছে। শেষ চারে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। সেই সাথে অন্য ৩ দলও কাগজে কলমে টিকে আছে এখন পর্যন্ত। বর্তমানে পয়েন্ট টেবিলের পজিশন অনুযায়ী কোন দলকে কি করতে হবে সেই আলোচনায় প্রথমেই যে দলটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে রংপুর রাইডার্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে ১৬। প্রথম ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সর্বশেষ ম্যাচটি যদিও তারা হেরে গেছে, তবুও পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। এখন দলটির লক্ষ্য শীর্ষ ২ থেকে কোয়ালিফায়ার খেলা, আর একটি ম্যাচ জিতলেই লক্ষ্য পূরণ হবে। শুধু তাই নয়, বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্টে প্লে অফে খেলার সুযোগও আছে রংপুরের সামনে। সেক্ষেত্রে জিততে হবে আরো ২টি ম্যাচ। দলটির বাকি আছে ৩টি ম্যাচ। সেক্ষেত্রে ৩টি ম্যাচে তাদের প্রতিপক্ষ থাকবে রাজশাহী, চিটাগং ও খুলনা। তাহলে আশা করাই যায় যে রংপুর অন্তত ৩টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তারা জিতবে এবং বিপিএল এ ইতিহাস করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা এইবারের গ্রুপ পর্বে খেলাটা শেষ করবে। এরপরই যে দলটি নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ফরচুন বরিশাল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। প্লে অফে ওঠার দৌড়ে জোরে সোরে ছুটছে ফরচুন বরিশাল। লিগ পর্বে সবচেয়ে বেশি ৪ ম্যাচ বাকি থাকায় বেশি সুবিধাজনক অবস্থানে আছেন বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফে খেলা নিশ্চিত হবে। ২টিতে জিতলে তো কথাই নেই, কোনো হিসেব নিকেশ ছাড়াই কোয়ালিফায়ারে খেলবে ফরচুন বরিশাল। লিগ পর্বে দলটির বাকি ৪ ম্যাচ, তার মধ্যে একটা আছে সিলেটের সঙ্গে, একটা খুলনা, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে। তো সেক্ষেত্রে আশা করাই যায় এখন পর্যন্ত ফরচুন বরিশালের যেরকম পারফরমেন্স বিপিএল এ, তার মধ্যে যে ৪ প্রতিপক্ষ আছে তার মধ্যে ২টা এমনকি ৪টা ম্যাচও তারা জিতে যেতে পারে। কারণ এইবারে বিপিএল এ কাগজে কলমে সব থেকে শক্তিশালী দল বলা হতো ফরচুন বরিশালকে। তো সেক্ষেত্রে তো আশা করাই যায় যে প্রথম অথবা দ্বিতীয় স্থানে থেকে তারা তাদের কোয়ালিফায়ারটা নিশ্চিত করবে। এরপর যে দলটা কোয়ালিফায়ারে এগিয়ে আছে সেটা হচ্ছে চিটাগং কিংস। যদিও এই দলটি নিয়ে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে তাদের দলের পারফরমেন্স নিয়ে না, ফ্র্যাঞ্চাইজির কর্মকাণ্ড নিয়ে, প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার শিকার হচ্ছে। অবশ্য সমালোচনার শিকার হয়েছে দলটি যখন শুরু করেছিল বিপিএল, তখন থেকেই এইরকম অপ্রত্যাশিত কথাবার্তায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় বিতর্ক তৈরি করেছে, যেটা বিপিএল এবং বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু নিয়ে, বিপিএলটা নিয়ে, বাংলাদেশের ক্রিকেটের নিয়ে একটা সম্মান হানিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, ৯ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে ১০। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকায় ৩ চিটাগং কিংস। প্লে অফ খেলতে হলে দলটিকে জিততে হবে আরও ২টি ম্যাচ। একটি ম্যাচ জিতলেও এলিমিনেটরে জায়গা করে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে নেট রান বিবেচনায় আসবে। তো এই জিনিসটা অবশ্যই একটু কিংসদের জন্য রিস্কি হয়ে যায়। তাহলে তারা অবশ্যই চাইবে যে তারা অন্তত ২টি ম্যাচ জেতার জন্য। নেট রান রেট ধনাত্মক হওয়ায় সুবিধাজনক অবস্থানে আছে বন্দরনগরীর এই দলটি। লিগ পর্বে তাদের বাকি ৩ ম্যাচ শীর্ষ ২ দল রংপুর ও বরিশাল এবং তলানিতে থাকা দলটি সিলেটের বিপক্ষে। চিটাগংয়ের যে ৩টা ম্যাচ আছে তার মধ্যে ২টা খুবই শক্ত প্রতিপক্ষ, এটা বলার অপেক্ষা রাখে না। চিটাগং কিংসের রংপুরের সাথে জেতা এবং বরিশালের সাথে জেতা এটা মোটেও সহজ হবে না, যদিও তারা সিলেটের সাথে একটা ম্যাচ জয় করতে পারে। তবে এটা তাদের জন্য সুবিধাজনক অবস্থান নাও হতে পারে সবগুলো ম্যাচ শেষ হওয়ার পরে। এরপরেই পয়েন্ট টেবিলের ৪ নম্বরে বর্তমানে যে দলটা আছে সেটা হচ্ছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের এখন পর্যন্ত যত ম্যাচগুলো হয়েছে সবগুলোই তারা খুব জয়ের ধার প্রান্তে গিয়ে ম্যাচগুলো হেরে গেছে। তারা তাদের মোমেন্টামটা বা মাঠের খেলায় তারা সেটা ধরে রাখতে পারে না, শেষ পর্যন্ত গিয়ে তীরে এসে তরি ডুবায়। যাই হোক, তাদের ৯ ম্যাচে এখন পর্যন্ত পয়েন্ট হচ্ছে ৮। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান হচ্ছে ৪-এ, কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু প্লে অফে খেলাটা এখনো নিশ্চিত হয়নি। এই জয় তো এই হার। খুলনা টাইগার্সের এবারে বিপিএল এখন পর্যন্ত তাদের যাত্রাটা যে খুবই মধুর ছিল এটা বলা যায় না। অন্য দলগুলোর উপর নির্ভর না করে প্লে অফে খেলতে হলে দলটিকে লিগ পর্বে শেষ ৩ ম্যাচেই জিততে হবে। ২টি জিতলেও সম্ভব, সেক্ষেত্রে যে কোনো একটি ম্যাচ দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে। মানে আপনি বলতে পারেন যে রাজশাহীর দিকে খুলনা টাইগার্সের তাকিয়ে থাকতে হবে। তাহলে ভাই এই জিনিসটা তো মোটেও ঠিক হবে না। আরেকজনের কাঁধে বন্দুক রেখে আপনার
শিকার করাটা এটা 100%ই রিস্কি থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই খুলনা টাইগার্স চাইবে যে তারা যেন তাদের নিজের কাঁধে বন্দুক রেখে শিকার করতে পারে, তারা অন্তত 2টা ম্যাচে যেন জিততে পারে। তবে খুলনা টাইগার্স কাজটা খুব একটা সহজ হওয়ার কথা নয়, কারণ শেষ 3 ম্যাচেরই দুটি শীর্ষ 2 দল তাদের প্রতিপক্ষ, ঢুকতে থাকা ঢাকা ক্যাপিটালস। এরপরে পয়েন্ট টেবিলে যে দলটা আছে সেটা হচ্ছে দুর্বার রাজশাহী। রাজশাহীরও একই অবস্থা, সে চিটং কিংসের মতো মালিকপক্ষ, ফ্র্যাঞ্চাইজি এবং প্লেয়ারদের মধ্যে মোটেও একটা সুখকর স্মৃতি নেই, তাদের সম্পর্কটা মোটেও ভালো নেই, টানাপোড়েনের মধ্যে আছে। প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে দেশি বিদেশি সব খেলোয়াড়দের সাথেই, এমনকি যেই হোটেলে তারা থাকে এবং লজিস্টিক্স মানে সব কিছুতেই তাদের ঘাটতি। সাম্প্রতিক সময়ে তো দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেই বলেছে যে বিসিবি তাদেরকে জোর করেই এই দলটা দিয়ে দিয়েছে, মানে গা ছাড়া একটা কথা। আর এখন পর্যন্ত দুর্বার রাজশাহীর প্লেয়াররা যেভাবে খেলছে, অন্য যে কোনো টিমের হলে বা দলের হলে, সেটা যদি ঢাকারও হতো তাহলে তারা মাথায় করে রাখ। আর রাজশাহীর প্লেয়াররা সেক্ষেত্রে কোনো মূল্যই পাচ্ছে না। যাই হোক, তারা এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 8 পয়েন্টই তাদের টেবিলে জমা করতে পেরেছে। তার মধ্যে সর্বশেষ যে ম্যাচটা, যে রংপুরকে কেউই হারাতে পারেনি, দুর্বার রাজশাহী তাদেরকেই হারিয়ে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য এবং খুবই ভালো অর্জন আপনি বলতে পারেন। প্রায় 5 বছর পর রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরেছে, আর ফেরার পর যা কিছু হচ্ছে তা তো রাজশাহীবাসীর জন্য এবং আমাদের ক্রিকেটের জন্য, বিসিবির জন্য সেটা খুবই লজ্জাজনক, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বল রাজশাহী নামে ট্রলের শিকার হতে থাকা দলটি 8 পয়েন্ট নিয়ে আছে 5। লিগ পর্বের ম্যাচ বাকি শুধু 2টি মাত্র ম্যাচ। এর একটি শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে, অন্যটিতে প্রতিপক্ষ তলানিতে থাকা সিলেটের সাথে। নেট রান রেটেও সুবিধা নয়, তারা মাইনাস পয়েন্টে আছে। তাই শেষ সারির জায়গা করে নিতে হলে রাজশাহীকে শেষ 2 ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে। জিততে তো হবেই, এবং শুধু জিতলেই হবে না, কারণ যেহেতু তাদের মাইনাস পয়েন্ট আছে, তাদেরকে খুবই সাবলীলভাবে এবং বড় ব্যবধানে জিততে হবে, সেটা রানের ক্ষেত্রে হোক বা উইকেটের ক্ষেত্রে হোক। কিন্তু এই কাজটি রাজশাহীর জন্য মোটেও সহজ হবে না। এখানে পয়েন্ট টেবিলে অনেক মারপ্যাচ আছে, সেক্ষেত্রে রাজশাহী প্লে অফ থেকে ছিটকেও যেতে পারে, আবার থাকতেও পারে, দুটোরই সম্ভাবনা আছে। এরপর পয়েন্ট টেবিলের 7 দলের মধ্যে 6 নম্বর পজিশনে যে দলটা আছে, যে দলটা এবারে বিপিএলের সব থেকে বেশি ঢাকাবাসীর মনে এবং পুরো দেশবাসীর মনে খুবই আশা জাগিয়ে বিপিএলে নাম লিখিয়েছিল, আপনারা অলরেডি আন্দাজ করতে পারছেন যে কার কথা বলছে, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। আমাদের নায়ক, সুপারস্টার, মেগাস্টার যাকে বলা হয়, শাকিব খান যে দলটার মালিক, সেই দলটার প্রত্যাশা তো মানুষের একটু বেশিই থাকে। আর সবাই তো ভাবছিল যে এইবারের ঢাকার ফ্র্যাঞ্চাইজিটা বা ঢাকার টিমটা হয়তো বা ভালো কিছু করবে, কিন্তু কাগজে কলমে তারা যতটা না শক্তিশালী মাঠের পারফরমেন্সে, তারা তার থেকেও খুবই খারাপ পারফরমেন্স করেছে। যাই হোক, এখন পর্যন্ত তারা 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 3টি ম্যাচ জয়ে 6 পয়েন্ট তারা পয়েন্ট টেবিলে জমা করতে পেরেছে। সবচেয়ে বেশি ঢাকঢোল পিটিয়ে বিপিএলে আগমনের বার্তা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলের শুরুটা ভালো হয়। প্রথম 6 ম্যাচের মধ্যে সবকটিতেই হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটা ছিটকে পড়ে রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ 4 ম্যাচের 3টিতে জিতলেও তাদের প্লে অফে খেলা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। লিগ পর্বে দলটির শেষ 2 ম্যাচে বরিশাল ও খুলনার বিপক্ষে, ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন 10-এর বেশি না হয় সেই কামনাও করতে হবে। তাহলে আপনারা ঢাকা ক্যাপিটালসের বর্তমান সমীকরণটা তো স্পষ্ট বুঝতে পারছেন যে তাদের সম্ভাবনা আছেও আবার নেই, মানে থাকলে 100% আছে আর না থাকলে 0%। ঢাকাকে যে এই 2টা দলই মরণ কামড় দেবে এটা নিঃসন্দেহে বলা যায়। তো সেক্ষেত্রে ঢাকাকে তো এই 2টা ম্যাচ জিততেই হবে, তার সাথে তারা কিন্তু আপনি বলতে পারেন যে জায়নামাজ নিয়ে দোয়াতে বসে পড়তে হবে। এই 2টা দলকে হারানোর পর তারা যেন আবার অন্য দলের সাথে হারে, সেটাও দোয়া করতে হবে। তাহলে যদি ঢাকা শীর্ষে 4-এ থাকতে পারে। তবে এত সমীকরণ মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের কি আসলেই থাকা সম্ভব কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হচ্ছে না। এখন তারা যদি ম্যাচটা জিতেও ফেলে, তাহলেই কিন্তু সেটা তাদের হাতে থাকবে না, 2টা দলের উপর নির্ভর করবে, খুলনা আর হচ্ছে রাজশাহী। তাহলে বুঝতেই পারছেন যে তাদের সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এরপর সর্বশেষ যে দলটা বর্তমানে পয়েন্ট টেবিলে বিপিএলের 7 নম্বরে আছে, এই দলটা নিয়েও এক সময় বিশাল প্রত্যাশা ছিল যখন মাশরাফি মুর্তজা এই দলটার সাথে যুক্ত হয় এবং প্রথমবারই যখন এই দলটা ফাইনালে রানার্স আপ হয়,
চ্যাম্পিয়ন হতে হতে তারা রানার্স আপ হয়ে যায়। সেই দলটার আজকে কি অবস্থা, কি তলানিতে অবস্থা। তবে একটা কথা বলতে হয়, বিপিএল মানে একটা হাস্য রঙ্গমঞ্চ হবেই, আর সেই সাথে এখন যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিভিন্ন ধরনের কাহিনী, ফ্রডবাজি, প্লেয়ারদের প্রেমিনেশন না দেওয়া, এগুলো যেন প্রত্যেকটা টিমেরই এখন একটা মানে কি বলেন আপনি একটা ফরজ ইস্যু হয়ে গেছে। মানে এটা থাকবেই প্রতিবারই, কিন্তু মুখের বুলিতে থাকবে যে বিপিএল হচ্ছে আইপিএল এর সেরা বা আইপিএল এর পরবর্তী অবস্থানে অবস্থান করছে। মানে এইগুলো তো আমাদের বিসিবি কর্মকর্তাদের থেকে শুনতে হবে। অথচ এই বিপিএল এ প্লেয়ারদের পেমেন্ট ইস্যু দেওয়া নিয়ে বিভিন্ন কাহিনী, যেখানে রংপুরের মতো টিম তারাও ইমরান তাহিরের পেমেন্ট নিয়ে নয়ছই করেছে, আর সেইখানে অন্য দলগুলো কোন ক্ষেতের মোলারে ভাই। যাই হোক, এরপরও তাদের যে প্লেয়ার কালেকশন ছিল বিপিএল এর অন্য অনেক দলের থেকে মোটেও খারাপ ছিল না, কিন্তু কেন জানি তারা মাঠের পারফরমেন্সে ওইভাবে কুলিয়ে উঠতে পারেনি। তারা এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, কিন্তু জয় পেয়েছে মাত্র 2টিতে, পয়েন্ট টেবিলে তারা জমা করতে পেরেছে 4 পয়েন্ট। প্লে অফ পর্ব খেলতে হলে সিলেট স্ট্রাইকার্সকে অলৌকিক কিছুর অপেক্ষা করতে হবে, যেটা মোটেও সম্ভব নয়। কাগজে কলমে টিকে থাকা সিলেটেও শেষ চারে ওঠার সমীকরণ নিজেদের হাতে নেই, উঠতে পারে কিন্তু সেটা তাদের হাতে নেই। 6টি দলটির ম্যাচ বাকি 3টির মধ্যে বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে। তো সিলেট স্ট্রাইকার্সের এই 3টা জয় তো তুলতেই হবে, এর পরেও তাদেরকে আর অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। 3 ম্যাচ জিততেই হবে বিশাল ব্যবধানে, এটা তো একবারে ফরজ বলতে পারেন আপনি। তাদের পয়েন্ট বেড়ে হবে 10, এরপর 10 পয়েন্ট পাওয়ার অন্য দলগুলোর সঙ্গে আসতে হবে নেট রান রেটের হিসাব নিকাশে। 4টি দলের পয়েন্ট 10-এর বেশি হওয়া মানেই সিলেটের বিদায় নিশ্চিত। এখন আপনি তো এটা বলতেই পারেন যে সিলেট স্ট্রাইকার্সের 3টা বড় ব্যবধানে জয় করে তাদের রান রেটে যে পরিমাণ মাইনাস পড়েছে সেটা এগিয়ে আনতে হবে, এবং সেটা করেও তাদের 10 পয়েন্ট নিয়েও তাদের বসে থাকতে হবে আরো 3টা দলের জন্য। কেউ তো আর কাউকে ছেড়ে কথা বলবে না, কারণ যেহেতু এখন পর্যন্ত সবারই কাগজ কলমের সুযোগ আছে বাকি 4টা দলের, তাহলে তারা অবশ্যই ছেড়ে কথা বলবেন। সেক্ষেত্রে সিলেটের এখন পর্যন্ত তাদের মনোবল কি অবস্থায় আছে, সেখান থেকে তারা কি উঠে এতটুকু করতে পারবে কিনা সেটাও ভাববার বিষয়। আপনি কি বলেন, সিলেট কি আর উঠে দাঁড়াতে পারবে? এরকম ম্যাজিক হওয়া কি সম্ভব? হয়তোবা খুলনা, হয়তোবা ঢাকা, মানে তাদের পার্শ্ববর্তী যারা অবস্থান করছে আগে পরে, তারা হয়তো বিদায় নিতে পারে যদি রাজশাহীর কপাল ভালো হয়, সেটাও হতে পারে। যাই হোক, এখন প্লে অফে ওঠার ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সামনে হলে নেট রান দেখা হয়। এবারও হয়তো সেটাই হবে। এখানে কেউ ভাগ্যক্রমে বাদ পড়বে, আবার কেউ ভালো খেললে উঠে পড়বে। এই হচ্ছে এইবারের বিপিএল 2025-এর 7 দলের পয়েন্ট টেবিলের অবস্থা, এবং কে কি করলে এখন পর্যন্ত তারা প্লে অফে খেলতে পারবে। আমি যে সমীকরণগুলো বললাম আপনাদের সাথে কি সেটা মিলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনার প্রিয় দল কি প্লে অফে থাকতে পারবে কিনা, কার কোন প্রিয় দল সেটা অবশ্যই জানান। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।